আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুনতে পারা যাচ্ছে। আমি পুনাডি দিয়ে ক্লাসে আসলাম দেখি। আচ্ছা, একটা ঘোষণা দেয়া তো। এই কথা স্পষ্ট কিনা একটু জানাতে হবে। কথা স্পষ্ট কিনা একটু জানাতে হবে। কথা ক্লিয়ার আছে কিনা। কথা স্পষ্ট কিনা একটু জানাতে হবে। সাউন্ড ক্লিয়ার কিনা ভাই? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে। কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে। বোর্ডে ব্রাইটনেস কম মনে হয়, সাউন্ড ক্লিয়ার। বোর্ড ঠিক করবো, আমি সামনে আসি আগে। বোর্ড বোর্ড ব্রাইটনেস কম না, ঠিক আছে। সবকিছু ক্লিয়ার থাকলে আমরা একটু রেডি বলে দিব। সবকিছু যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা একটু রেডি বলে দিব। এই বাংলাদেশ আজকে হারবে না, এত দোয়া করতেছি। বাংলাদেশ যদি না হারে তাহলে তো সমস্যা। আমি ওই দেখলাম, ওই স্কোর দেখলাম মাত্র। নাজমুল হাসান শান্ত নাকি, নাজমুল হোসেন শান্ত মনে হয়, তো আজকে ভালো খেলছে ও। আমি ওর স্টেট দেখলাম। আমি স্টেট দেখলাম যেগুলো সব হচ্ছে জিম্বাবুয়ে, আফগানিস্তান, তারপরে আফগানিস্তান বলা অন্যায় হবে, আল্লাহ মাফ করো। তারপরে যে এই সকল দলের সাথে ওদের স্টেট ভালো। হুম। একটা কাজ দেয়া ছিল, জিতবে মনে হচ্ছে, এই জন্য মনটা একটু খারাপ। মাত্র আমি ক্রিক বাজে ঢুকলাম তো, সুতরাং আমার কাছে একটু, ও মাই গডনেস। একটা কাজ দেয়া ছিল, রাহুল চৌধুরী, রাহুলের সাথে গতকাল কথা হলো। আজকে ফোর্থ ইয়ার রেজাল্ট দিল ভাই। ফোর্থ ইয়ার রেজাল্ট দিছে, কেমন করছেন? একটা কাজ ছিল, ক্লাসে চলে যাবো আমরা। একটা কাজ ছিল, এটা কতজন চেষ্টা করছিলেন? আমি বলিনি যে আপনি পারছেন, আমি বলিনি আপনাকে, আপনি দেখান। একটা কাজ ছিল, কতজন চেষ্টা করেছিলেন? বাংলাদেশ গভর্নমেন্ট ইজ গিভিং সিগনিফিকেন্ট incentives of expect কি লিখছেন, expected, that is why they regularly send আসাদুজ্জামান খান। বেশ কিছু অপ্রাসঙ্গিকতা আছে, কোনো সমস্যা নেই। আগের শীট এবং 3 নংটা বুঝতে সমস্যা হচ্ছে। আগের শীট এবং 3 নংটা বুঝতে সমস্যা হচ্ছে। আগের শীট বলতে কোনটা? আগের শীট বলতে কোনটা? আগের শীট বলতে হোয়াট ডু মিন বাই আগের শীট? আগের শীট কোনটা আমি বুঝিনি। 3.80, ওরে বাবারে বাবা, আলহামদুলিল্লাহ, অনেক ভালো করছে, ভালো করছেন। ওকে, এর যেহেতু বাংলাদেশ ইজ ট্রাইং প্রপার, ইজ গিভিং প্রপার রাইটস টু দ্য মিগ্রেন্টস, দে আর সেন্ডিং রেমিটেন্স প্রপারলি। যে কাজ দিয়েছিল ওটার 3 নং। বা এই জন্য কিভাবে সাবমিট করবে? এইটা দিয়ে সাবমিট করার দরকার নাই, এখন আপনার সাবমিট করার সময় হয়নি।
ইউএসডব্লিউ সাবমিট করার এখনো সময় হয়নি, একটু ওয়েট করেন। যে যা বলছেন আমরা চলে যাবো একটু আলোচনায়। আজকে আমি ক্লাসে আসলে আসতে চাচ্ছিলাম না। আমি, আপনারা জানেন হয়তোবা যে আমি অ্যাডমিশন, ওই বিশেষ করে নিবন্ধন, প্রাইমারি, বিসিএস এদের জন্য আমার পক্ষ থেকে মোটামুটি আমাদের যারা পেজে আছে এবং সারা বাংলাদেশের উন্নয়নের জন্য একটা প্রজেক্ট অলরেডি আমি স্টার্ট করেছি, যেখান থেকে যেহেতু আমি শুধু ইংরেজি পড়াই এবং ইংরেজি দিয়ে যেহেতু আর কোনো চাকরি পাওয়া যায় না, অফকোর্স ম্যাথ সম্পর্কে ধারণা থাকা লাগে, বাংলা সম্পর্কে, জিকে সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কেও। এজন্য আমি আপাতত দৃষ্টিতে 4 লক্ষ টাকা বাজেট করেছি আমার সামর্থ্যের ভিতরে, এবং এটা দিয়ে আপনার আজকে সারা দিন আমি মিটিং করেছি। হ্যাঁ, এত জার্নি করছি আমি। সকাল খুশত সন্ধ্যা 6টা, সকাল 6:30 দিকে বের হয়েছি এবং আমি বাসায় একটু আগে আসছি। চরম পরিমাণ টায়ার্ড ছিল এবং টায়ার্ডনেস কাটানোর জন্য যে মানে করে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম একটু, কিন্তু প্রচন্ড পরিমাণ টায়ার্ড লাগছিল। ভাবছিলাম যে ক্লাস নিবে না, কিন্তু আবার মনে হলো যে না, আমার টায়ার্ডনেসের কারণে ক্লাস বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, এখন কেউ কোনো পিডিএফ ডাউনলোড করিয়েন না, এখন কেউ কোনো কিছু প্রিন্ট করিয়েন না, এখন কারো কোনো হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই। যেভাবে স্লোলি শিখাচ্ছি এইভাবে শিখেন। আপাতত কোনো কাজ নেই, আপাতত এই 4 দিন 1 ঘন্টা করে ক্লাসে আসবেন, ক্লাস। আর যারা রেকর্ড করেন, রিটেনের যারা প্রার্থীরা ম্যাক্সিমামই রেকর্ড করে, তবে ক্লাস লাইভে করতে ভালো পারলে ভালো, যদি আপনার একদম মনে হয় টাইম ওয়েস্টিং না হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় লাইভে করাই ভালো, ঠিক আছে। তবে রিটেন প্রার্থীরা ম্যাক্সিমাম, আগেও অভিজ্ঞতা যেহেতু আছে, রিটেন প্রার্থীরা ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ড ক্লাসে বেশি করে থাকেন, হোয়াটএভার ইট ইজ। আমরা আজকে অ্যাডভার্ব নিয়ে কথা বলবো এবং ইউজ অফ অ্যাডভার্ব বলা আছে, ইউজ অফ অ্যাডভার্ব ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। কোনো কথা হবে না, সকল প্রকার কমেন্টস বন্ধ করে দেন, সকল প্রকার কথাবার্তা বন্ধ করে দেন, যা কিছু আছে সবকিছু অফ করে দেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা মনে আছে নিশ্চয়ই, এবং নোট করা শুরু করবেন, আমাদের মনে আছে নিশ্চয়ই আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা বেসিক স্ট্রাকচার পড়েছিলাম। ওই স্ট্রাকচারটার ভিতরে এরকম ছিল: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস প্রকৃতপক্ষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই ইট রাইস, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে প্রকৃতপক্ষে রিটেন প্রার্থীরা কোনো সেন্টেন্স লিখতে পারে না, লিখা হয় না। আপনি যখন লিখবেন, ট্রান্সলেশনের ক্ষেত্রে বাক্যগুলো ছোট ছোট থাকে, অনেক ক্ষেত্রে হয়। আমাদের বাক্যটাকে বড় করার জন্য অ্যাডভার্বিয়ালস এর কোনো বিকল্প নাই, আমাদের অ্যাডভার্বিয়ালস লাগবে। তার মানে আমরা গত ক্লাসে পড়েছিলাম এই যে ইউজ অফ অবজেক্ট ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, ওটার কিছু অংশ বাকি আছে। এখন আপনি বলবেন ওটা বাকি আছে কেন? ওটার বাকি আছে এই কারণে, অ্যাডভার্বিয়ালসটা পড়ার পরে আমরা ইউজ অফ অবজেক্ট এবং ইউজ অফ অ্যাডভার্বিয়ালস এর উপর একটা মিক্সড শীট করব। এরকম ভাবে প্রত্যেক 2টা টপিক পড়ার পর একটা মিক্সড শীট করব, যেন আপনি এই 2টা জিনিস আস্তে আস্তে ধরতে পারেন। ওকে, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য অ্যাডভার্বিয়ালস সম্পর্কে একটু আলোচনা করতে যাই। অ্যাডভার্বিয়ালস সম্পর্কে যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে আমাদের 3টা জিনিস লাগবে। ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশনের জন্য অ্যাডভার্ব রিলেটেড 3টা জিনিসের প্রয়োজন হয়। প্রথমেই লাইনটা লিখবো, আমার হাত কেটে গেছে, ব্লাড বের হচ্ছে, জানেন কি জানিস? ওই দরজার সিট কিনে দিয়ে ফটো কেটেছে। বললাম যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য আমাদের অ্যাডভার্ব রিলেটেড 3টা জিনিস ব্যবহার করতে হয়। তার মানে প্রথম আমরা একটু লিখবো 1 নাম্বার অ্যাডভার্ব, 2 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য আমাদের অ্যাডভার্ব রিলেটেড এই 3টা জিনিস লাগবে আমাদের: অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা বাক্যে এইরকম ভাবে
এই তিনটা জিনিসকে ব্যবহার করব এবং করতে হবে। আপনি যখন কোনো কিছু লিখবেন অথবা ট্রান্সলেশন করবেন, অ্যাডভার্ব রিলেটেড এই তিনটা পার্ট পাবেন। হয়তো কোথাও অ্যাডভার্ব ব্যবহার করতে হবে শুধু, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের কি প্রাথমিক কথা, যে এই তিনটা ব্যবহার করতে হবে। এগুলা বাংলায় আমরা কি করে পাবো, বা ইংরেজি বাক্যে আমরা অ্যাডভার্বিয়াল গুলা কি করে খুঁজে পাবো? এই অ্যাডভার্বের জন্য এবং অ্যাডভার্বিয়ালের জন্য, ফ্রেজের জন্য অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজের জন্য ইংরেজি বাক্যকে, ইংরেজি বাক্যের ভার্বকে, ইংরেজি বাক্যের ভার্বকে হোয়েন, হোয়াই, হাউ এবং হোয়ার, এই চারটা রিলেটিভ অ্যাডভার্ব, হোয়েন, হোয়াই, হাউ এবং হোয়ার, এই চারটা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করলে আমরা বাক্যে অ্যাডভার্ব পেয়ে যাব, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে যাব, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়ে যাব। আমাদের অনেক প্রেপোজিশন ফ্রেজ পাবো, আমরা প্রচুর প্রেপোজিশনাল ফ্রেজ পাবো। প্রেপোজিশনাল ফ্রেজের উত্তর যদি আমাদের এই মানে এই চারটা দিয়ে পড়ে যায়, হোয়াই দিয়ে, হোয়েন দিয়ে, হাউ দিয়ে এবং হোয়ার দিয়ে, এই চারটা দিয়ে যদি প্রশ্ন পড়ে যায়, তখন প্রেপোজিশনাল ফ্রেজগুলো আর প্রেপোজিশনাল ফ্রেজের অন্তর্ভুক্ত থাকবে না, তখন এরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে কাজ করবে। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন বাংলা কি কি? বাংলায় হচ্ছে আমাদের কখন, কেন, কিভাবে, কোথায়, কি হিসাবে, কি হিসাবে, কতবার, কেমনে, কিভাবে বা কেমনে একই লেখা, কত সময় বা কতক্ষণ ধরে, কতক্ষণ ধরে, কি হিসাবে, কতবার, কতবার, কতক্ষণ ধরে, এগুলা দিয়ে প্রশ্ন করলে আমরা বাংলা বাক্যে অ্যাডভার্ব পেয়ে যাব। বাংলা বাক্যে অ্যাডভার্ব পেয়ে যাব। ইংরেজিতে চারটা, হোয়েন, হোয়ার, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই চারটা, অথবা আমাদের হাউ লং, হাউ অফেন, এগুলো দিয়েও প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ অথবা অ্যাডভার্ব পাওয়া যেতে পারে। টোটাল অ্যাডভার্বটাকে আমাদের 8 ভাগে ভাগ করা হয়েছে। আমার বিশ্বাস যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর ট্রান্সলেশন করছেন তাদের এই 8 প্রকার অ্যাডভার্বিয়াল সম্পর্কে তাদের ধারণা আছে। তবে এই 8 প্রকার অ্যাডভার্বিয়ালস এর মধ্যে আমাদের সবগুলা প্রয়োজন হয় না, আমাদের 4টা প্রয়োজন হয়। এক নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেটা হচ্ছে আমাদের হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যেটা হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, যেটা হোয়াই দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আর বাকি 4টা ওটা লাগবে না। বুঝাতে পারলাম? আমাদের 8 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, কিন্তু আমাদের মেইনলি ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য এই 4 প্রকার অ্যাডভার্ব প্রয়োজন হয় বা আমাদের ব্যবহার করতে হয়। এখন চ্যালেঞ্জিং যে বিষয়টা হচ্ছে, বাংলা বাক্যে আমরা অ্যাডভার্ব কি করে চিনবো এটা আমরা বললাম, ইংরেজি বাক্যে কি করে চিনবো আমরা এটা আমরা বললাম। এতক্ষণের আলোচনায় আমরা যেটা শিখলাম যে অ্যাডভার্ব রিলেটেড 3টা জিনিস লাগবে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য, এবং বাক্যকে বড় করার জন্য এদের ভূমিকা প্রেপোজিশন, মানে প্রেপোজিশন, কানেক্টর এবং অ্যাডভার্ব, এই 3টা রিলেটিভ প্রনাউন, এই 4টা মূলত বাক্যকে বড় করে। এই 4টা দিয়ে মূলত বাক্যকে বড় করা হয়। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আপনি দেখেন যে কোনো জিনিসকে আপনি হোয়াই দিয়ে, হোয়েন দিয়ে প্রশ্ন করেন, হোয়াই দিয়ে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করেন, হোয়ার দিয়ে প্রশ্ন করেন, এবং একটা কানেক্টর ব্যবহার করেন। কানেক্টর ব্যবহার করে আপনার প্রয়োজন হলে আপনি মন চাইলে আবার করেন। এরপরে আপনি বিপরীত একটা কানেক্টর ব্যবহার করেন। এখন এইবার হচ্ছে কেন নয়, কোথায় নয়, মানে কিভাবে নয়, এটা আবার করেন। দেখেন বাক্য কত বড় হয়। বুঝতে পারলাম? এইটুকু হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এইবার হচ্ছে আমরা একটা স্যাম্পল এক্সাম্পল রাখছি এখানে। এগুলো শীট কেউ প্রিন্ট দিবেন না, কিন্তু এইখানে আমরা একটা স্যাম্পল এক্সাম্পল রাখছি আপনাকে বোঝানোর জন্য।
চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে প্রধান শিক্ষক প্রত্যহ সকালে, মানে প্রত্যেক দিন সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিম্পল সেন্টেন্স। আমরা একদম রুট লেভেল থেকে দেখার চেষ্টা করছি। প্রধান শিক্ষক প্রত্যহ সকালে ক্লাসে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে পড়ানটা হচ্ছে আমাদের ভার্ব। কে পড়ায় ভাই? প্রধান শিক্ষক পড়ায়। সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। উপরোক্ত আলোচনার ভিত্তিতে আপনি বলেন এই সেন্টেন্সে কয়টা অ্যাডভার্ব আছে? 3টা, 2টা, 1টা, নাই, নাকি আরো বেশি, নাকি আরো বেশি, নাকি 4টা? 4টা হোক, 4টা। হ্যাঁ, প্রথম বাক্যে আমাদের কয়টা অ্যাডভার্ব আছে একটু বলতে হবে। প্রথম বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে? প্রথম বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে একটু দ্রুত বলতে হবে। প্রথম বাক্যে কয়টা অ্যাডভার্ব আছে? 3টা। 3টা কোথায়? আচ্ছা 3টা, 2টা, 4টা। এই প্রত্যেকে কমেন্টস করেন, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কতটুকু বুঝতেছেন। 2টা, 3টা। আমি এখানে যা লিখছি তার বাইরে থাকতে পারে না? আপনার কাছে এমন কেন মনে হলো? তার বাইরেও কিন্তু থাকতে পারে। চারটা, 2টা, 2টা অ্যাডভার্ব, 3টা অ্যাডভার্ব, 2টা অ্যাডভার্ব। চলেন এবার দেখার চেষ্টা করি। যান, চলেন দেখার চেষ্টা করি, খুব মনোযোগ দেন। এই বাক্য থেকে, এটা স্যাম্পল বাক্য কেন লিখছি আমরা? এই বাক্য থেকে হাজার হাজার বাক্য বানাবো আমরা। বুঝাতে পারলাম? প্রধান শিক্ষক, দা হেডমাস্টার, এই সেম লিখলাম। কি বলেন তো? পড়ান। দা হেডমাস্টার টিচেস, পড়ান। কাকে পড়ান? আচ্ছা একটু বলেন তো এখানে অবজেক্ট আছে কিনা, থাকলে কয়টা আছে? নেক্সট প্রশ্ন, এখানে অবজেক্ট আছে কিনা, থাকলে কয়টা আছে? অ্যাডভার্বের আলোচনা বাদ, অবজেক্ট আছে কিনা ভাই? এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? যদি অবজেক্ট থাকে তাহলে কয়টা? যদি অবজেক্ট থাকে তাহলে কয়টা? অবজেক্ট 2টা আছে এক্স্যাক্টলি। তার মানে দা হেডমাস্টার, প্রধান শিক্ষক, টিচেস, পড়ান। শিক্ষক আমাদেরকে পড়ান। কাকে পড়ান? আমাদেরকে পড়ান। আচ্ছা, কাকে পড়ান? আমাদেরকে পড়ান, একটা অবজেক্ট। কি পড়ান? ইংরেজি পড়ান, 2টা অবজেক্ট। 2টা অবজেক্ট পেয়ে গেছি। গত ক্লাসে বলেছিলাম দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, আমাদেরকে ইংরেজি পড়ায়। মাঝখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করা যাবে? যাবে না। সিকোয়েন্স বলেছিলাম কি? ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট, মাঝখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করা যাবে না। কিন্তু আমি বলেছিলাম যে আপনি যখন ফর্মাল, দ্যাট মিন্স রিটেন ইংলিশ লিখবেন এবং স্ট্যান্ডার্ড রাইটিং ইউজ করবেন, তখন আপনি এটা লিখবেন না, একটু সুন্দর করবেন। দ্য হেডমাস্টার টিচেস ইংলিশ, ইংলিশ টু আস, আমাদেরকে পড়ায়। তার মানে সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এইবার কখন পড়ায়? প্রত্যেক দিন সকালে। কখন পড়ায়? প্রত্যেক দিন সকালে। এটা হয়েনের উত্তর। কখন পড়ায়? প্রত্যেক দিন সকালে। কোথায় পড়ায়? ক্লাসে। এটা হচ্ছে হোয়ারের উত্তর। কিভাবে পড়ায়? হাউ। এটা হচ্ছে আমাদের হাউ এর উত্তর। তার মানে কয়টা অ্যাডভার্ব পাইলাম বলেন তো?
তিনটা অ্যাডভার্ব পাইলাম। কয়টা অ্যাডভার্ব পাইলাম? তিনটা অ্যাডভার্ব পাইলাম। বাক্যে যখন তিনটা অ্যাডভার্ব পেয়ে যাবেন, তখন সেগুলা কিভাবে লিখবেন এটা আমরা এখান থেকে দেখাবো। সেগুলা কিভাবে লিখবেন আমরা তিনটা অ্যাডভার্ব দেখেন, দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ অথবা ইংলিশ টু আস, কিভাবে পড়ায় আমি লিখলাম, যেমন কোর্ডিয়ালি আন্তরিকভাবে। কোথায়? ইন দ্য ক্লাসে। কখন? এভরি মর্নিং, প্রত্যেকদিন সকালে। প্রত্যেকদিন সকালে। খুব মনোযোগ দিয়ে দেখেন, যখন তিনটা অ্যাডভার্ব পেয়ে যাব তখন কখনোই আমরা তিনটা অ্যাডভার্বকে পাশাপাশি লিখব না। যখন তিনটা অ্যাডভার্ব পেয়ে যাব তখন তিনটা অ্যাডভার্ব কখনোই পাশাপাশি লিখব না আমরা। এর ভিতরে হাউ দিয়ে যে প্রশ্নটার উত্তর পাওয়া যাবে, হাউ দিয়ে অর্থাৎ এলয় যুক্ত যে অ্যাডভার্বটা থাকবে, হুইচ ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার, তো সুতরাং এলয় যুক্ত অ্যাডভার্বটা আমরা কোথায় ব্যবহার করব? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তো সাবজেক্ট এবং ভার্ব আছে কি বলেন তো? এই সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার এবং ভার্ব হচ্ছে আমাদের টিচেস। এই জন্য প্রথমে আমরা ব্যবহার করব এখানে দ্য এম কোর্ডিয়ালি। দ্য এম কোর্ডিয়ালি টিচেস। পরে সব ঠিকঠাক থাকবে। আরেকটা ব্যবহার করবে একদম সেন্টেন্সের শুরুতে, এবং এভরি মর্নিং দিয়ে আমরা একটা কমা দিয়ে দিব, প্রত্যেকদিন সকালে। তবে এখানে কমা না দিলেও চলে, এভরি মর্নিং এর উপরে কমা না দিলেও চলবে। এভরি মর্নিং, বুঝাতে পারলাম? আরেকটা কোথায় লিখবো? একদম সেন্টেন্সের শেষে, ইন দ্য ক্লাস। এই সিকোয়েন্স হবে তিনটা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি দুইটা থাকে তাহলে একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব এবং এরপর একটা কমা ব্যবহার করব। তবে এভরি মর্নিং এর পরে কমা ব্যবহার করার প্রয়োজন হয় না, কমা ব্যবহার ছাড়াই ঠিক আছে। কমা ব্যবহার করলে ভুল নেই, কমা ব্যবহার ছাড়াই ঠিক আছে। আমরা যদি তিনটা অ্যাডভার্ব পেয়ে যাই তাহলে আমরা একটা অ্যাডভার্বকে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ব্যবহার করব। এখন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মূল ভার্বের মাঝখানে ব্যবহার করব। আরেকটা সেন্টেন্সের শেষে ব্যবহার করব, আর একটা সেন্টেন্সের প্রথমে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রাইটিং। কিন্তু আমি যদি তিনটা একসাথে লিখি আপনি সেন্টেন্স কেটে দিতে পারবেন না, সেন্টেন্স কাটা যাবে না। কিন্তু যিনি খাতা দেখবেন উনি জানবেন, যে আপনি আপনার মানে রিটেন সম্পর্কে, স্ট্যান্ডার্ড রাইটিং সম্পর্কে ধারণা কম। এটা গেল প্রথম কথা। এবার যদি আমরা ইন দা ক্লাস প্রথমে নিয়ে আসলে আমরা কমা দিয়ে দিতাম। ইন দা ক্লাসে দ্য হেডমাস্টার কোর্ডিয়ালি টিচেস আস ইংলিশ অথবা ইংলিশ টু আস এভরি মর্নিংটা প্রথম নিয়ে একদম শেষে নিয়ে নিতাম। বুঝাতে পারলাম? তাহলে এখান থেকে কি আমরা এই সিম্পল বাক্য দিয়ে আমরা অসংখ্য শত হাজার বাক্য লিখতে পারবো না? আপনি চাইলে লিখতে পারবেন। যে কোনো ধরনের বাক্য যখন আমাদের আসবে, একাধিক অ্যাডভার্ব যখন থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো ইনশাল্লাহ। বুঝাতে পারলাম? এটা হলো ফার্স্ট স্যাম্পল। দুই নাম্বার এক্সাম্পল, স্যাম্পল 2। খুব ভালো করে লক্ষ্য করেন। মা শিশুকে রাতে মনোযোগ সহকারে ছাদ থেকে চাঁদ দেখান। মা শিশুকে রাতে মনোযোগ সহকারে ছাদ থেকে চাঁদ দেখান। আমার প্রশ্ন, এইখানে অবজেক্ট কয়টা, অ্যাডভার্ব কয়টা? অবজেক্ট যদি 1 হয় তাহলে 1 লিখবেন, 2 হলে 2 লিখবেন, ও 1 2 3 4 আর এ 1 2 3 4 দ্রুত লেখেন। দ্বিতীয় বাক্যে অবজেক্ট কয়টা, অ্যাডভার্ব কয়টা? ভেরি কর্ডিয়ালি প্রথমে দিলে সমস্যা হবে কোনো? না, ভেরি কর্ডিয়ালি প্রথমে দিয়েন না।
ভেরি কোড হলে প্রথমে দিয়েন না। এই এমপিটি রুলস পরে ভাই, এমপিটি রুলস এখন না। এমপিটি রুলস পরে, আমি এমপিটি রুলস নিয়ে আমি কথা বলছি না, আমি আপাতত বলছি ফ্রি হ্যান্ড রাইটিং এ। হ্যালো, আমি ক্লাসে 10টার পরে কল দেন, 10টার পরে কল দেন, আমি ক্লাসে। কয়টা বলেন? অবজেক্ট দুইটা, আচ্ছা একসাথে লেখেন, ও এবং এ একসাথে লিখেন। দুইটা অবজেক্ট তিনটা অ্যাডভার্ব, দুইটা অবজেক্ট তিনটা অবজেক্ট। এটা করেন সবাই, আপনারা করেন, সবাই করেন, সবাই করেন, এটা সবার কাজ, সবাই করেন, এটা সবাই করেন। জুতো সবাই করে ফেলেন। অবজেক্ট দুইটা, অ্যাডভার্ব তিনটা, অ্যাডভার্ব তিনটা, অবজেক্ট দুইটা, ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে। এটা সবাই করে ফেলেন। আগের যে স্যাম্পল ওয়ান যদি বুঝে থাকেন তাহলে স্যাম্পল টু করেন। স্যাম্পল ওয়ান যদি বুঝে থাকেন তাহলে স্যাম্পল টু করেন। উত্তর চাই। দ্রুত, তাড়াহুড়ার দরকার নাই, কিন্তু আপনি করেন, মনোযোগ দিয়ে করেন যেন ভুল না হয়। কারো কমেন্টস আমি পাচ্ছি না, আপনারা কি লিখতেছেন নাকি? আচ্ছা, আমাদের এটা ডেবলি শোস মন, shows moon to the child from roof. সানি একটু ভুল আছে, এট নাইট দা মাদার, এট লাইক দা মাদার কেন? shows the moon to the child in the roof, একটু ঝামেলা আছে। in night একটু ঝামেলা আছে। from the upstairs the mother shows the moon to the child attentively. একটা আরো আছে তো, আরেকটা বাদ দিয়েছেন মনে হয়। ইন নাইট কেমনে হয়? এট নাইট মাদার কেয়ারফুলি shows the moon to the baby from the roof. আমদাদ ভাই, এট নাইট মাদার, এট নাইট শব্দটা মাদার মানে সেন্টেন্সের শুরুতে দিবেন না। কিছু কিছু এক্সপ্রেশন আছে যে সেন্টেন্সের শুরুতে দিলে বেমানান লাগে, এটা বুঝতে হবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। মাদার হ্যাজ অ্যাটেন্টিভলি সিন দা, এটা হইলো না, এটা হইলো না। এট নাইট দ্য মাদার অ্যাটেন্টিভলি শোজ দ্য মন টু দ্য বেবি ফ্রম দ্য রুফ, অনেকটা ঠিক আছে। রাহুল চৌধুরী, এট নাইট মাদার অ্যাটেন্টিভলি শোজ মুন কেন? আশরাফুল ইসলাম, ঝামেলা আছে একটু। ইন নাইট, এই সিরাজম মনিরা, এট নাইট দ্য মাদার ইন দ্য রুফ কেন? দা মাদার ভেরি, দা মাদার কেন shows the moon to her child from the roof at night, ভালো হয়েছে। তারপরও কিন্তু দা মাদার দেওয়া ঠিক হয়নি। at night mother carefully shows moon
একটু ঝামেলা আছে। মাদার বেবি সবুজ বানানো হয় না। এই তুহিন, স্পেলিং এর দিকে খেয়াল রাখতে হবে। টু দা চিলড্রেন কেন? এই কবির হোসেন নাকি কে জানি, হ্যাঁ কবির হোসেনই তো, কবির হোসেন তুহির। এট নাইট মাদার শোস মুন। আর্টিকেলের ব্যবহারে যদি একটা ভুল হয় তাহলে কেমনে হবে? হ্যাঁ, মানে পৃথিবীতে যা কিছু আছে তার পূর্বে আর্টিকেল দা বসে, এটা কি আপনারা জানেন না? এটা তো এতটুকু তো জানা উচিত। মাদার শোস দ্য মুন টু দ্য চাইল্ড। টু দা কেন আসবে এখানে? ফ্রম দ্য রুফ না, আর্টিকেলের আমি ওকে। তারপরে অনেকে চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। চলেন এবার দেখার চেষ্টা করি আমরা। চলেন দেখার চেষ্টা করি কি আছে আমাদের। বলছে মা শিশুকে রাতে মনোযোগ সহকারে ছাদ থেকে চাপতে গেছেন। এখন থেকে ইংরেজি তো ফ্রম, কোথায় থেকে? ছাদ থেকে। আচ্ছা, এখন চাঁদ দেখান, চাঁদ দেখান, চাঁদ দেখে না, চাঁদ দেখান। তাহলে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার মাদার, MOTHER, মাদার। তার মানে যারা দা মাদার দিচ্ছেন তাদের প্রথমেই কাটা। দা মাদার দেওয়া যাবে না, দা মাদারে দেওয়া যাবে না, দা মাদার দেওয়া যাবে না। মাদার, মা শিশুকে রাতে মনোযোগ সহকারে চাঁদ দেখেন। এখানে কোন মায়ের কথা বলছে? আপনি যে দা মাদার দিলেন, আপনার আম্মার কথা বললেন না আমার আম্মার কথা বললেন? দা মানে কি? দা মিন্স টু মেক সামথিং স্পেসিফিক। দা মিন্স টু মেক সামথিং স্পেসিফিক। তা আপনি কাকে স্পেসিফিক করলেন? আপনার আম্মাকে না আমার আম্মাকে, নাকি আপনার শাশুড়িকে, বউয়ের আম্মাকে, কাকে? নাকি হলো? তাহলে প্রথমে দা যারা ব্যবহার করছেন তাদের হচ্ছে না। মাদার, মাদার ভার্ব দিয়ে, মাদার কি বলেন তো? শোজ। বলছে মা শিশুকে, মা শিশুটিকে, ও আচ্ছা, মা শিশুটিকে আছে তাই তো। মাদার শোজ যেহেতু সিঙ্গুলার, মা দেখান। কি দেখান বলেন তো? দামন, দামন। পৃথিবীতে যা কিছু সিঙ্গেল একটা, প্রকৃতিতে যা কিছু একটা আছে তাদের পূর্বে আর্টিকেল দা বসে। মাদার শোজ দামন, মা শিশুকে চাঁদ দেখায়। মা চাঁদ দেখায়, কাকে দেখায় বলেন তো? টু হার চাইল্ড, টু CHILD, টু হার চাইল্ড, তার শিশুকে, অথবা টু দা চাইল্ড, টু দা চাইল্ড। এখানে আমাদের দা দেয়া যাবে, শিশুটি কি, হ্যাঁ। তবে দা না দিয়ে হার দেওয়া ভালো। দা দিলে আমাদের একটু নিচু গ্রেডের ইংরেজি হয়, টু হার দিলে সুন্দর হয়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে চিলড্রেন ব্যবহার করে। চিলড্রেন কেন ব্যবহার করবেন? এখানে তো বলেনি মা শিশুদেরকে চাঁদ দেখাইছে, বলছে মা শিশুকে চাঁদ দেখাইছে। যদি মা শিশুদেরকে বলতো তাহলে আপনি চিলড্রেন দিতে পারতেন। চাইল্ড এবং চিলড্রেনের ভিতরে পার্থক্য হচ্ছে চাইল্ড সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার এবং চিলড্রেন হচ্ছে প্লুরাল। আচ্ছা, মা কিভাবে দেখায় বলেন তো? মনোযোগ সহকারে। এখানে আপনি কেয়ারফুলি, অ্যাটেন্টিভলি, আপনি যেটা পারেন একটা দেন। ধর আমি লিখলাম অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। মাদার অ্যাটেন্টিভলি শোস, মা মনোযোগ সহকারে তার বাচ্চাকে চাঁদ দেখায়। কখন, কোথায় থেকে দেখায়? ছাদ থেকে, ছাদ থেকে। এখানে নির্দিষ্ট একটা ছাদ থেকে, দুনিয়ার সব ছাদ থেকে তো আর দেখায় না, এখানে নির্দিষ্ট একটা ছাদ থেকে। এই জন্য ফ্রম দা রুফ আসবে, ফ্রম রুফ না, ফ্রম দা রুফ, ছাদ থেকে। আচ্ছা, এরপরে কখন দেখায় বলেন তো? এট নাইট, এট নাইট, এট নাইট। যদি আপনি এট নাইট প্রথমে ব্যবহার করেন আপত্তি নেই, করতে পারেন, তবে এট নাইট পরে ব্যবহার করা ভালো। এট নাইট ব্যবহার করে আপনি একটা কমা ব্যবহার করে দিবেন, এট নাইট। এই হয়ে গেল রাতে। মাদার শোজ অ্যাটেন্টিভলি, মাদার শোজ অ্যাটেন্টিভলি, মা মনোযোগ সহকারে চাঁদ দেখায় তার শিশুকে। কোথায় থেকে? ফ্রম দা রুফ, ছাদ থেকে। বুঝাতে পারলাম? এবার যদি ফ্রম দা রুফ আপনি প্রথমে আনেন তাহলে একটা কমা ব্যবহার করবেন এবং এট নাইট সেন্টেন্সের শেষে ব্যবহার করবেন। এই তো কথা।
তাহলে এইবার আমাদের সামনে যত এক্সাম্পল আসবে, সামনে যত কাজ আসবে, তখন আমরা ঠিক এই সিকোয়েন্স মেনটেন করে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে অ্যাডভার্বের মূল আলোচনার আরেকটু বেশি অংশ। এইবার আমি কিছু কিছু স্পেসিফিক অ্যাডভার্বিয়াল এবং কানেক্টর আছে, কিছু কিছু স্পেসিফিক অ্যাডভার্বিয়ালস এবং কানেক্টর আছে যাদেরকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে ভাল লাগে, যাদেরকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করলে স্ট্যান্ডার্ড মনে হয়, দৃষ্টি কি বলা যায়, অ্যাট্রাকটিভ মনে হয় এবং স্ট্যান্ডার্ড হয়। এই কারণ এইরকম 15 থেকে 20টা আমরা এক্সাম্পল, যেমন ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, এট ফার্স্ট, সামটাইমস, ইন দ্য মিন টাইমস, ইন মেনি কেসেস, ইন এডিশন, এটা একটু দেখে নেবেন। এখানে যে কয়টা আছে এই কয়টা হচ্ছে একটু পাশে লিখে রাখবেন, যে এরা সাধারণত, এদেরকে সাধারণত সেন্টেন্স এর শুরুতে বসাতে হয়, শুরুতেই বসাতে হয়। এদেরকে সাধারণত সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। এতটুকু লিখেন, এদেরকে সাধারণত সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। এদেরকে ভি অ্যাটেন্টিভলি ফার্স্ট বসানো যাবে না, বি অ্যাটেন্টিভলি কোথায় ব্যবহার করবেন? বি অ্যাটেন্টিভলি কোথায় ব্যবহার করবেন? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ব্যবহার করা যাবে। হ্যাঁ, লেখা শেষ করেন। এদেরকে, এখানে এদের অনেকগুলা লিঙ্কার আছে, অ্যাডভার্ব হিসাবে কাজ করে, এই জন্য আমি কিছু বললাম না। আমি শুধু বলছি এদেরকে সাধারণত সেন্টেন্সের কোথায় ব্যবহার করতে হয়? শুরুতে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কথা, আমি আশা করি লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্য আছে, আরো কিছু অ্যাডভার্বিয়ালস আছে, আমরা এগুলো একটু, শীট তো আমি দিয়েই দেবো ইনশাল্লাহ, এগুলো আপনারা একটু লিখবেন। এগুলো সাধারণত তিনটা জায়গায় বসে, এগুলো কোথায় কোথায় বসে? আমরা একটাকে বেছে নেই, প্রথমটাকে বেছে নেই, অলওয়েজ শব্দটাকে আমরা একটু বেছে নিব। অলওয়েজ শব্দটাকে বেছে নিও, আমরা 3টা এক্সাম্পল দিব, এবং এইখানে যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, এখানে অন্য কিছু নেই, এখানে যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, এই অ্যাডভার্বিয়ালস গুলো সাধারণত 3টা জায়গায় বসে। 3টা জায়গায় বসে। কয়টা জায়গায় ভাই বলেন তো? 3টা জায়গায় বসে। আমি আগে এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা অলওয়েজ দিব, তাই তো? আমরা কি লিখি? he always speak the truth. He always speak the truth. ঠিক আছে? তো অলওয়েজ কোথায় বসলো? 1 নাম্বার পয়েন্ট, সাবজেক্ট এবং এই যে ভার্বের মাঝখানে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তার মানে 1 নাম্বার পরে লেখেন এগুলা, আমি শুধু বলতেছি 1 নাম্বারে কোথায় বসছে বলেন তো? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসছে। ওই সেকেন্ড ধাপের যে অ্যাডভার্বিয়ালস গুলো আমি বলেছি, প্রচুর অ্যাডভার্বিয়ালস আছে, আমি বলছি ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের জন্য বহুল ব্যবহৃত গুলো। 2 নাম্বার আরেকটা এক্সাম্পল লিখবো, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার যেমন হি has always অলওয়েজ হলে সাধারণত, হ্যাঁ এটা আমরা একটু টেন্সে, এটা অলওয়েজ হলে এটা অর্থ আসে না, অলওয়েজ হলে এটা অর্থ দেয় না। অলওয়েজ থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু আমরা এটা পারফেক্ট টেন্সে লিখতেছি। পারফেক্ট টেন্সে আমরা একটা এক্সাম্পল লিখতেছি।
আর গুলা কোথায় বসে? ওইখানে আরো 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 আছে, আমরা আরেকটা লিখবো হি হ্যাজ। অলওয়েজ শব্দটা পারফেক্ট টেন্সে সাধারণত ব্যবহৃত হয় না। অলরেডি ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক। এই জায়গায় দেখেন আপনার নিচের যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, হি হ্যাজ অলরেডি ডান দা ওয়ার্ক, অথবা হি হ্যাজ নেভার ডান দা ওয়ার্ক, অথবা হি হ্যাজ হার্ডলি ডান দা ওয়ার্ক, অথবা হি হার্ডলি স্পিক দ্য ট্রুথ। এরকম ভাবে যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, যেই অ্যাডভার্বিয়ালস গুলো আছে, এবার কোথায় বসছে বলেন তো? অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। কোথায় বসছে? 2 নাম্বারটা কোথায় বসবে? এরা মানে নিচের যে অ্যাডভার্বিয়ালস গুলো আছে, এরা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসে। 3 নাম্বার আমরা একটা এক্সাম্পল দেব, যেমন হি ইজ অলওয়েজ লেট। এইবার অলওয়েজ শব্দটা কোথায় গেছে বলেন তো? বি ভার্বের পরে গেছে। 3 নাম্বার কি? এরা সাধারণত বি ভার্বের পরেও বসতে পারে। তার মানে 2 নাম্বার বা সেকেন্ড ধাপে যে আমি আপনাদেরকে অ্যাডভার্বিয়ালস গুলো দেখালাম, অলরেডি, হার্ডলি, নাও, তারপরে আরো যে অ্যাডভার্বিয়ালস গুলো দেখালাম, অলওয়েজ, এই যে অ্যাডভার্বিয়ালস গুলো দেখালাম, এগুলা যদি আমরা কোনো বাক্যে পাই, এরা 3টা জায়গায় ব্যবহৃত হতে পারে। তার মানে বিভার্ব যুক্ত যদি কোনো বাক্যে আমরা এই অ্যাডভার্বিয়ালস গুলো যদি পাই, আমাদের ইউজ অফ বিভার্ব ফর ফ্রি হ্যান্ডরাইটিং এন্ড ট্রান্সলেশন নামে একটা শিটই থাকবে। বিভার্ব যুক্ত কোন সেন্টেন্সে যদি আমরা এই নিচের অ্যাডভার্বিয়ালস গুলো পাই, সেক্ষেত্রে আমরা বিভার্বের পরে ব্যবহার করব। অক্সিলারি ভার্ব আছে এবং মূল ভার্ব আছে এমন সেন্টেন্সে যদি আমরা নিচের অ্যাডভার্বিয়ালস গুলো পাই, তখন অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে ব্যবহৃত করব। 3 নাম্বার, যদি শুধু সাবজেক্ট এবং ভার্ব আছে এমন সেন্টেন্স যদি নিচের অ্যাডভার্বিয়ালস গুলো ব্যবহৃত হয়, তখন সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে ব্যবহার করব। কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম কিনা ভাই? রিসেন্টলি কোথায় বলবে? আচ্ছা, হি, ও আল্লাহ, হি অলওয়েজ স্পিক্স দেইনি। আচ্ছা, রিসেন্টলি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। ভাইয়া হোয়েন, হাউ, হোয়াই আগে পিছিয়ে বসালে সমস্যা হবে? আপনি ধরে নেন সমস্যা হবে, যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখেন, সেন্টেন্স ভুল হবে না, কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। ক্লিয়ার? এইবার হচ্ছে আমাদের নেক্সট আলোচনা। এইবার বাক্যে আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে আমরা প্রথম একটা এক্সাম্পল দেখব। এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব যে কখনো কখনো মানে কি বলেন তো? সামটাইমস। সামটাইমস শব্দটা কোথায় আছে বলেন তো? সামটাইমস শব্দটা সেন্টেন্সের কোথায় বসে? দেখেন তো এখানে সামটাইমস আছে কিনা। সামটাইমস শব্দটা কোথায় বসে? এই দেখেন সামটাইমস শব্দটা কোথায় বসে বলেন তো? সাধারণত সামটাইমস শব্দটা আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। সামটাইমস শব্দটা কোথায় ব্যবহার করব? সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। এই কারণে আমাদের এটা খুব সম্ভবত 37তম বিসিএস এর প্রশ্নই ছিল, কিন্তু আমি লিখতে ভুলে গেছি। ওই যে 37তম বিসিএস, সামটাইমস, কখনো কখনো, সে, তাহলে কখনো কখনো শব্দটা কোথায় আসবে? সামটাইমস। এখন আপনি যদি এই সামটাইমস কে সেন্টেন্সের শেষে লিখেন, একটু আগে যিনি প্রশ্ন করলেন যে হোয়েন, হোয়ার, হোয়াই, এই দুগুলো আগে পিছে করলে হবে কিনা, মানে আপনি এই সামটাইমস কে সেন্টেন্সের একদম শেষে যদি লিখেন, তখন আপনি বলেন যিনি খাতা দেখবেন তার মেজাজ ঠিক থাকবে। তো সুতরাং সিকোয়েন্স মেনটেন করেন। বুঝাতে পারলাম? সামটাইমস সেন্টেন্সের শুরুতে বসলো। আচ্ছা, এই যে আমি সামটাইমস সেন্টেন্সের শুরুতে 37তম বিসিএস এর প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, পরবর্তী যে প্রশ্নটা আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। পরবর্তী যে প্রশ্নটা আসছে ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখেন 41তম বিসিএস এর যে প্রশ্নটা আসছিল, একটু দেখেন। সেখান থেকে একটা অ্যাডভার্বিয়ালস পাইছি। সেখান থেকে 2017 সালে প্রায় 10 লাখ রোহিঙ্গা জোরপূর্বক ভাবে
কিভাবে জোরপূর্বক ভাবে, এখানে একটা ভাবে ছিল, এটা 2 নাম্বার এক্সাম্পল পাইছি। বাস্তুচ্যুতির শিকার হয়ে বাংলাদেশে এসেছে, বাংলাদেশে শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। কোথায় আসছে বলেন তো? বাংলাদেশে আসছে। কয়টা অ্যাডভার্ব পাইছি বলেন তো? কয়টা অ্যাডভার্ব পাইছি? 3টা অ্যাডভার্ব, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, 2টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা অ্যাডভার্ব। তাহলে ফ্রম দেয়ার, সেখান থেকে, ফ্রম দেয়ার এটা একদম সেন্টেন্সের শুরুতে লিখে দিব, ফ্রম দেয়ার, এরপর একটা কমা দিয়ে দিব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা কি এই জোরপূর্বক ভাবে, ফোর্স বলি, আমরা এটা লিখে দিব। আর কোথায়? বাংলাদেশে, ইন বাংলাদেশ, এটা আমরা সেন্টেন্সের শেষে লিখে দিব। ওই যে মা শিশুকে চাপ দেখায় এবং মা শিশুকে চাপ দেখায় এবং মা শিশুকে চাপ দেখায় এবং আমাদের আরো যে জিনিসগুলো আছে, কিভাবে দেখায়, কি করে দেখায়। এরপরে আমাদের আসছে কখন, কত সালে? 2017 সালে। বুঝাতে পারলাম? আমরা যদি 4টা অ্যাডভার্ব পেয়ে যাই, এখন অতিরিক্ত আমরা অ্যাডভার্ব পাইছি কত সাধারণত? 4টা। তো সেই ক্ষেত্রে আমরা 3টা ব্যবহার করব, বাকি যেগুলো থাকবে ওগুলো সেন্টেন্সের শেষে ব্যবহার করে দেব, ঠিক আছে? অথবা 2টাই প্রথমে ব্যবহার করে দেব, বাকিটা আমরা সেন্টেন্সের শেষে দিব ইনশাআল্লাহ। পরবর্তীতে এই যে দেখেন, ফ্রম দেয়ার, সেখান থেকে, আমি এটা প্রথমে 2টা ব্যবহার করছি, ইন 2017 আমি 2টা ব্যবহার করে ফেললাম। এরপরে এই যে 3টা ব্যবহার করে ফেললাম, এই যে ইন বাংলাদেশ, এই 4টা ব্যবহার করে ফেললাম। এই সিকোয়েন্সে করে আপনি যদি মেনটেন না করেন, কেউ আপনাকে বলবে না, কিন্তু লিখার মানটা বাংলার, শুনেন, আপনি যখন রচনা লিখবেন, এই ইংরেজি রচনায় মার্কস হচ্ছে 50। তো কেউ কেউ এখানে 40 পায়, কেউ কেউ 35 পায়, কেউ কেউ 5 পায়, কেউ কেউ 7 পায়, কেউ কেউ 10 পায়। এখন আপনার টেনশন যে আপনি কোন জায়গায় যাবেন, 5-এ যাবেন, 7-এ যাবেন, নাকি 10, 45, 30, 35, 40-এ যাবেন। বুঝাতে পারলাম কিনা? এটা এবার একটা প্রশ্ন আপনাদের জন্য, 38তম বিসিএস এর একটা প্রশ্ন, 38তম বিসিএস এর একটা প্রশ্ন। 38তম বিসিএস এর এই প্রশ্নটার ভিতরে একটু বলতে হবে। প্রথম কথা হচ্ছে, এইখানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। এই জায়গায় কয়টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লজ অথবা অ্যাডভার্ব আছে? বুঝো একটু দ্রুত, 4টা, হ্যাঁ, একটু দ্রুত। একটু দ্রুত। কয়টা? তিনটা, 2টা, 3টা। একবার ধরতে যদি না পারেন তাহলে তো সমস্যা হবে। 2টা, 3টা, দ্রুত। 2টা, 3টা, একটা করে লেখেন না? চলেন, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মানুষ, প্রদর্শন করা হচ্ছে ভার্ব, সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা, এটা হচ্ছে অবজেক্ট। এবার দর্শন, বিজ্ঞান, শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে কিভাবে, হাউ, দর্শন, বিজ্ঞান ও শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে
কিভাবে? হাউ। এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? কি বলেন এটা? সিঙ্গেল যখন অ্যাডভার্ব ব্যবহৃত হবে তখন ওটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগে অথবা পরে যদি কোনো কিছু থাকে তখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ভিতরে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, আর ওটার মধ্যে যদি ফাইনিট ভার্ব থাকে তখন ওটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। সিম্পল আলাপ। অ্যাডভার্ব যদি একা বসে আর যদি সিঙ্গেল বউ জামাই কিচ্ছু নাই, বুঝতে পারলাম, ওটা কি বলেন তো? অ্যাডভার্ব। যদি আগে অথবা পরে কিছু থাকে, অ্যাডভার্বের আগে অথবা পরে কিছু থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিন্তু ফাইনিট ভার্ব আছে। ফাইনিট ভার্ব থাকলে ক্লজ, না থাকলে ফ্রেজ, ঝামেলা শেষ। তার মানে আমরা দর্শন, বিজ্ঞান, শিল্পকলা সৃষ্টির মধ্য দিয়ে এটা হচ্ছে আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা। আচ্ছা, উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে। আবার প্রশ্ন, উন্নতিশীল রাষ্ট্র ব্যবস্থা, উন্নতশীল রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, জীবন পদ্ধতি প্রবর্তনের মধ্য দিয়ে, প্রবর্তনের মধ্য দিয়ে কিভাবে? আবার সেম হাউ দিয়ে প্রশ্ন, কিভাবে বা কেমনে, দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তিনটা যারা বললেন তারা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তিনটা পেলেন কোথায় থেকে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ এপি মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কয়টা বলেন তো? দুইটা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানে কয়টা আছে বলেন তো? দুইটা আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কয়টা আছে? দুইটা আছে, তিনটা নাই ভাই, দুইটা আছে। এইবার যদি দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে যান, যদি দুইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পেয়ে যান, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবেন, শুরুতে ব্যবহার করে একটা কমা ব্যবহার করবেন, এবং আরেকটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সেন্টেন্সের শেষে ব্যবহার করবেন। একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করবেন, আরেকটা অ্যাডভার্বিয়াল ফ্রেজকে সেন্টেন্সের শেষে ব্যবহার করবেন। বুঝাতে পারলাম? ওকে, এটা গেল। এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, চেষ্টা করবেন, পারার দরকার নেই। অনেক ক্ষেত্রে পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে। কখন? অনেক ক্ষেত্রে। এই যে ইন মেনি কেসেস, ইন মোস্ট কেসেস, এগুলা সেন্টেন্সের কোথায় ব্যবহার করতে হয়? সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হয়। ওই যে দেখেন প্রথম যে স্লাইডটা আছে আমাদের, এখানে ইন মেনি কেসেস লিখি নেই, কি বলেন? বাদ পড়ে গেছে। আল্লাহ ইন সাম ওয়ে, হ্যাঁ এই যে ইন মেনি, আল্লাহ কি বলেন, ইন মেনি কেসেস। ইন মেনি কেসের পাশে ইন মোস্ট কেসেস লিখে রাখবেন, দুইটা লিখে রাখবেন। অধিকাংশ ক্ষেত্রে তাহলে কোথায় ব্যবহৃত হয়? সেন্টেন্সের শুরুতে। আমি সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করেছি, আমি সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করেছি। এজ এ রেজাল্ট কোথায় ব্যবহৃত হয়? সেন্টেন্সের শুরুতে। আমি সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করি, একটা কমা দিতে বলে গেছি আর কি। আমি একটা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে এটা দেখার দরকার নেই, এই তিনটা এক্সাম্পল দেখার দরকার নেই। আবার ফলে, এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, এগুলো কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। দেশের প্রায় 2 কোটি মানুষ বর্তমানে, দেশের প্রায় 2 কোটি মানুষ বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। About 20 million people of the country are getting the privilege of electricity through the use of solar panels. ওকে, বলেন, প্রশ্নের উত্তর দেন। এইখানে কয়টা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে অথবা কয়টা অ্যাডভার্বিয়াল আছে? দ্রুত বলেন, দ্রুত উত্তর চাই, দ্রুত, দ্রুত উত্তর চাই। দ্রুত। একটা
দুইটা, একটা, দুইটা দুইটা কোথায় পেয়েছেন? বা একটাই কোথায় পেয়েছেন? বর্তমানে ও মাধ্যমে, এক্স্যাক্টলি পেয়ে গেছি। যারা একটা বললেন তারা কি করলেন বলেন তো? কেন দেশের প্রায় 2 কোটি মানুষ কখন বর্তমানে একটা পেয়ে গেছি আমি। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে, কিসের মাধ্যমে, কিভাবে? সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একটা এবং দুইটা সুবিধা পাচ্ছে। About 20 million people of the country are getting the privilege of electricity through the use of solar power. এটা আমরা দুইটা অ্যাডভার্বিয়াল থাকলে আমরা কি করব? একটা সেন্টেন্সের শেষে আর একটা শুরুতে কি লিখব? এট প্রেজেন্ট, PRESENT। এট প্রেজেন্ট লিখে কি দিয়ে দিব? এটা কমা দিয়ে দেব। বুঝতে পারলেন কিনা? এট প্রেজেন্ট হবে না? হবে তো, আমি লিখি না এখন, আপনারা বলতেছেন একটা, তাহলে কেমনে হবে? এট প্রেজেন্ট হবে? এট প্রেজেন্ট হবে না কেন বলেন? এট প্রেজেন্ট হবে না কেন? হবে, হবে। এট প্রেজেন্ট হবে না কেন? হবে। বলেন। ইউজ অফ অ্যাডভার্বিয়াল, আগামী ক্লাসটা হবে ইউজ অফ অ্যাডভার্বিয়ালস এর বাকি অংশ এবং এদের এক্সাম্পল প্র্যাকটিস এবং অবজেক্টের এক্সাম্পল প্র্যাকটিস। জানি না পারবো কিনা, তবে এই দুটার ব্যবহার থাকবে আগামী ক্লাসে। কেমন বুঝতে পারছেন বলেন? পূর্বের লেকচার শিট গুলোতে কিছু উদাহরণ ফেস করতেছি। পূর্বের লেকচার শিট গুলোতে আমি যা পড়াইছি এটা দেখেন, উদাহরণ তো সমস্যা করবেই। পূর্বের লেকচার শিটে যে ক্লাসে যেই টপিকটা পড়াইছি সেটা হচ্ছে ততটুকু বোঝে। যেমন আজকে আমি অন্য কিছু পড়াইনি, আজকে শুধু আমি অ্যাডভার্বিয়ালস পড়াইছি। শুধু দেখেন অ্যাডভার্বিয়াল, আপনি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন? কিছুটা সহজ লাগছে কিনা? আস্তে আস্তে ভালো লাগা তৈরি হচ্ছে কিনা? ধীরে ধীরে ভালো লাগা তৈরি হচ্ছে কিনা? ধীরে ধীরে ভালো লাগা তৈরি হচ্ছে কিনা? খুবই বিরক্তিকর জিনিস, কিন্তু আমি বারবার বলছি খুবই বিরক্তিকর জিনিস, কিন্তু আমি চেষ্টা করছি বিরক্তি না দিয়ে যেন লিস্ট একটু সোজা করে শেখানো যায়, একটু সহজ করে যেন মানে শেখানো হয়। বুঝতে পারছেন ক্লাস আজকে সবাই? ওকে। বাংলা কঠিন বাক্য আসলে একটু প্রবলেম হয়, এটা একটা আমতাজি কথা বললেন। কঠিন বাক্যে প্রবলেম, এটা আমতাজি কথা না, এবং এটা একটা বাড়তি কথা। তা আপনাকে তো এই এক্সাম্পল নেওয়া হয়েছে কোথায় থেকে? 2006 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যত এক্সাম্পল আছে, নিয়মের ভিতরে যত এক্সাম্পল আছে, আমি তো সব, একটা এক্সাম্পল তো আমার বানানো না। যেমন 28তম বিসিএস, 28তম বিসিএস, 40তম বিসিএস, জনতা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড 2015, আর আছে কিনা? তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল ব্যাংক নিয়োগ 2014, মেঘনা ব্যাংক 2014, তারপরে এটা কি বলেন তো, ওই যে কি এটা, RKBL, তারপরে এই লাস্টেরটা কি জানি, এটা বলে। আর এখন কোন এক্সাম্পল কি আমি নিজে থেকে বানাই দিছি? হ্যাঁ, নিজে থেকে বানাই। এটা হচ্ছে 38তম বিসিএস এর, এর পরবর্তী এক্সাম 41তম বিসিএস এর, এর পরবর্তীতে হচ্ছে কখনো এটা 37তম বিসিএস এর। এখন আমার নিজের থেকে এক্সাম্পল দেওয়া হচ্ছে আপনার এই দুইটা। এখন এরপরে যদি মনে হয় যে আপনার এটা কঠিন বাক্য, মানে সহজ বাক্য, তাহলে তো আপনি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন, ট্রান্সলেশন পারেন। আপনার ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে এর থেকে কঠিন বাক্য হয় না, আপনার পরীক্ষাতে আসে এগুলা। বুঝাতে পারলাম? তো প্রথম প্রথম প্রাথমিক স্টেপে এর থেকে বেশি দিলে মাথার উপর দিয়ে যাবে। বুঝাতে পারলাম? প্রথম দিকে এর থেকে বেশি দেয়া যাবে না, প্রথম দিকে এর থেকে বেশি দেয়া যাবে না ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, টাটা। নিয়মিত আমাদের ঘোষণা দেওয়া না থাকলে আমাদের শনি সোম বুধ শুক্রবার ক্লাস হবে, ক্লাস চলবে ইনশাল্লাহ। অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে তো অফকোর্স আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট দেওয়া থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।